জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে নিন এমন জলপাইয়ের আচার যা মুখে লেগে থাকার মতো স্বাদ, যা ঘরে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। মজার ব্যাপার হলো এই জলপাইয়ের আচার বানানোর পরে এতটাই সুস্বাদু হয়েছে যে আমার বাসা আমি একটা দিনও সংরক্ষণ করে রাখতে পারি নাই। একদিনের মধ্যে সবটুকু জলপাইয়ের আচার শেষ হয়ে গিয়েছে। আর আচার বানানোর পরে আচারের যে কালারটা এসেছে সেটা দেখেই তো জিভে একদম জল চলে আসবে সবার। সো দেরি কিসের, আপনিও লেগে পড়ুন আমার এই রেসিপিটা ফলো করে জলপাইয়ের আচার বানাতে। জলপাই কিন্তু শুধু একটা সিজনেই পাওয়া যায়, বাট আমরা চাইলে সারা বছর এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারি। আর আমার মতো যারা টক লাভার আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই। এরকম যদি একটু আচার হয় গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে যে কি মজা, আহা। চলেন এবার যাওয়া যাক আচার প্রসেসিং এর দিকে। প্রথমে জলপাইগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে কেটে নিচ্ছি যেন জলপাইয়ের মধ্যে ঠিকঠাক ভাবে ঝাল লবণটা ঢুকতে পারে। এবার তৈরি করে নিব আচারের সিক্রেট মশলা। প্রথমে আমি মৌরিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দেবো। তারপর কড়াইতে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে সুন্দর করে মৌরির মতো করে ভেজে নিয়ে মৌরির সাথে মিশিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে এগুলো গুঁড়ো করা যাবে না, একটু ঠান্ডা হলে যখন মসমসে হবে তখন গুঁড়া করাতে সুবিধা হবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে সুন্দর করে ভেজে নেব। সেই ভাজা মৌরি আর পাঁচফোড়ন এবার গুঁড়া করার পালা। দিয়ে দিলাম হামানদিস্তার মধ্যে গুঁড়ো করতে। মাটির চুলায় রান্না আর শিলনোড়াতে বা হামানদিস্তাতে বাটা মশলার স্বাদ অতুলনীয়। সো আমরা অথেন্টিক খাবারের স্বাদ পেতে হলে এগুলোই ইউজ করতে চাই। এবার কড়াইতে দিয়ে দিলাম পানি আর পানিতে সাঁতার কাটার জন্য জলপাইগুলোকে ছেড়ে দিলাম। জলপাইগুলো হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটুক আর এর মধ্যে লবণ ছিটিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। শুধু কি লবণ দিলে হবে? জলপাইয়ের গায়ে হলুদ হবে না। জলপাইয়ের সৌন্দর্য বর্ধনের জন্য একটু দিয়ে দিলাম হলুদ আর এগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে থাকুক আর ওদিকে আমি হামানদিস্তায় শুকনো মরিচে সেই চিলিফ্লেক্সটা বানিয়ে নিব। আচারে চিলিফ্লেক্স ইউজ করার একটাই কারণ, যখন শুকনো মরিচের দানাগুলো দাঁতের নিচে পড়ে তখন অসাধারণ একটা ফ্লেভার আসে। এদিকে দেখেন জলপাইগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার পানিগুলো সেকে নেওয়ার পালা। এরপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আচারে সরিষার তেল না হলে চলেই না। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর তারপরে একটু অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করা হলে এবার একটু ডিস্টিং করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। আমি কিন্তু আচারে একটু পাকা তেঁতুল ইউজ করবো, যার কারণে তেঁতুলগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো আস্ত শুকনো মরিচ। মরিচ দুটোরে এদিক ওদিক কিছুক্ষণ ঠেলাঠুলি মেরে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা। তেজপাতারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি অ্যান্ড এলাচ। তাদেরকেও কিছুক্ষণ ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত সরিষা। তাদেরকেও কিছুক্ষণ ডিস্টিং করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আচারের সিক্রেট মশলা পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া আচার যেন অসম্পূর্ণ। এই পাঁচফোড়নে কিন্তু আচারের স্পেশাল সেই স্মেলটা নিয়ে আসে, যার কারণে আচারে পাঁচফোড়ন ইউজ করতেই হবে মাস্ট। তারপরে দিয়ে দিলাম চিনি। চিনি ছাড়া কিন্তু আচার সম্পূর্ণ হবে না, কারণ জলপাই যে পরিমাণে টক, বাইরে ভাই জলপাইয়ের এই টক স্বাদটা কাটানোর জন্য আমাকে চিনি ইউজ করতেই হবে। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। গুড় ইউজ করার কারণে কিন্তু আচারের কালারটা একদম লাল টকটক হয়ে যায়, দেখতে একটু অন্যরকম লাগে। আমি চিনি ইউজ করে মাশাআল্লাহ আচারে যে কালারটা আসছে আমি সেটাতে স্যাটিসফাইড। যাক, এ পর্যায়ে আমি কথায় কথায় আচারে কিন্তু একটু লবণ, পানি অ্যান্ড হলুদের গুঁড়া ইউজ করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই সেটা নোটিস করেছেন। এই পর্যায়ে আমি আচারে ইউজ করে নেব সেই ভিজে রাখা তেঁতুলগুলোকে একটু ভালোভাবে মুথে নিয়ে তেঁতুলের পাল্পগুলো বের করে নিয়ে আচারের সঙ্গে অ্যাড করে নিলাম। আচ্ছা, তেঁতুল দেখে আপনাদের কার কার মুখে জল চলে আসছে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। কেন জানেন না, তেঁতুল দেখলে আমার মুখে জল চলে আসে একদম গাইস। তেঁতুল আর সবার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুবই মিষ্টি লাগে পাকা তেঁতুল। দেখুন এগুলো নাড়তে নাড়তে কি সুন্দর একটা কালার চলে আসছে আর এত সুন্দর যে একটা স্মেল বের হচ্ছে, এখানে যদি আপনারা থাকতেন তাহলে এটা ফিল করতে পারতেন। এই পর্যায়ে এই তেলগুলোর মধ্যে দিয়ে দিতে হবে সে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। চুলার জালটা থাকবে কিন্তু একদম লো আছে, না হলে কিন্তু আচারগুলো তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। নাড়াচাড়ার এক পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা চিলি ফ্লেক্সগুলো ইউজ করে আচারে যেন অন্যরকম একটা কালার যোগ হচ্ছে। এরপর দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা পাঁচফোড়ন অ্যান্ড মৌরির গুঁড়ো। এই মশলাগুলো অ্যাড করে একদম লো আছে কিছুক্ষণ চুলার উপর নাড়াচাড়া করতেই হবে। আলতো হাতে সুন্দর করে পরম যত্নে নাড়তে হবে, না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি যে এত সুন্দর একটা আচার মেক করতে পারবো আমি প্রথমে ভাবতেই পারি নাই। লাইফে ফার্স্ট টাইম আমি জলপাইয়ের আচার বানালাম। এর আগে আমি কখনো কোনো ধরনের আচার বানাই নাই। আচারের কালারটা দেখে আপনারা বোধহয় বুঝতেই পারতেছেন এটার সাহায্যে কি পরিমাণের হয়েছে। ভাই রে ভাই, একদম অস্থির লেভেলের। এখন পর্যন্ত যারা জলপাইয়ের আচার বানান নাই তারা আমার এই রেসিপিটা ফলো করে জলপাইয়ের আচার বানাতে লেগে পড়েন। দেখবেন সবাই একদম আপনার প্রশংসা পঞ্চমুখ করে তুলছে আর আঙ্গুল চেটে পুটে খাচ্ছে। আপনার প্রশংসা এত পরিমাণে করবে যে আপনি একদম জলপাইয়ের মতোই গলে যেতে পারেন। সো বি কেয়ারফুল।